আমরা এখন ক্লাস 8-এর যে 2.2 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে পদার্থের গঠন, এটা আমরা আলোচনা করব। তো ক্লাসে আমরা এতদূর পর্যন্ত মনে হয় পড়িয়েছিলাম এর আগে পর্যন্ত, তাই আমরা আজকে এখানে শুরু করছি। তো পদার্থের গঠন, তো এর আগে আমরা পদার্থ কাকে বলে জেনেছি। পদার্থ কাকে বলে? যে কিছুটা স্থান দখল করে থাকে, আকার আয়তন সব কিছু থাকবে, সেটা হচ্ছে পদার্থ। তো পদার্থের আবার তার অবস্থা ভেদে পদার্থ কয় প্রকার জেনেছি। অবস্থা ভেদে কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ। তো সে এইরকম বিভিন্ন পদার্থ, কিংবা আবার যদি পদার্থের অবস্থা ভেদে তার অণুর গঠনের ভেদেও আবার আলাদা পার্থক্য আমরা কিছুটা জেনেছিলাম। তো এখানে আমরা যেটা জানবো যে ওই পদার্থ সে কঠিন হোক, তরল হোক, গ্যাসীয় হোক, অর্থাৎ কঠিন হোক কিংবা তরল হোক কিংবা গ্যাসীয় যাই পদার্থ হোক না কেন, ওই সমস্ত পদার্থের ভেতরের অবস্থাটা ধীরে ধীরে আমরা জানার চেষ্টা করব। অর্থাৎ ওই পদার্থটা কি দিয়ে তৈরি, যদি ওটাকে আমরা ভাঙতে শুরু করি তো আমরা আলটিমেট কোন পজিশনে পাবো, কিটা পেতে পারবো। তো আজকে আমরা জেনে গেছি যে পদার্থকে ভাঙলে তার যে ক্ষুদ্রতম কণা হিসাবে কি পাই না, পরমাণু কিংবা অণু পেতে পারি। যদি মৌলিক পদার্থ হয় তো আমরা পাই পরমাণু, আর যদি যেটা যৌগিক পদার্থ হয় তো তার ক্ষুদ্রতম যে কণা কি না, অণু। এটা আমরা জেনে গেছি 7-এ পড়ে, আমরা তো এইটা পড়াচ্ছি, তো 7-এ তোরা তো এটা জেনে গেছি। তো এই যে পদার্থের এই যে গঠনের জানার যে ইতিহাসটা কিন্তু একটা অনেক দীর্ঘ ইতিহাস। অনেক প্রাচীন সময় থেকে কিন্তু পদার্থের ভেতরে কি রয়েছে সেটা জানার একটা প্রচেষ্টা চলছিল। প্রায় 2500 বছর আগে, বইতে একটা সংক্ষিপ্ত ইতিহাস তোদের বইতে দেখবি 79 পৃষ্ঠায় দেওয়া রয়েছে। প্রায় 2500 বছর আগে গ্রিসের দার্শনিক যে ডেমোক্রেটাস, লিও হিপ্পাস এবং তার ছাত্র ডেমোক্রেটাস, তারা একটা সাজেশন বা প্রস্তাব তারা যে দিয়েছিল, যে তারা বলেছিলেন যে ক্রমাগত যদি ভাঙতে থাকা যায় আর ভাঙা যাবে না, একটা ক্ষুদ্রতম কণাকে পাওয়া যাবে। ওই ডেমোক্রেটাস তার নাম দিয়েছিলেন কি না, তার নাম দিয়েছিলেন অ্যাটম। তো 2500 বছর আগে ডেমোক্রেটাস আর এবং তার ছাত্র লিও হিপ্পাস এবং তার ছাত্র যে ডেমোক্রেটাস, আমরা নামটা এরা নাম দিয়েছিল কি না অ্যাটম, ক্ষুদ্রতম কণা যাকে ভাঙা যাবে না তাকে বলেছিল অ্যাটম। পরবর্তীকালে ভারতের ক্ষেত্রে কিংবা গ্রিক, এরা হচ্ছে গ্রিক দার্শনিক ছিল, তো ভারতের দার্শনিকদের মধ্যে কণাদও কিন্তু এই কথাই বলেছিলেন। ভারতীয় দার্শনিক যে কণাদ ছিলেন তিনিও কিন্তু পরমাণুর অস্তিত্বের কথাও বলেছিলেন। ভারতের ক্ষেত্রে কণাদ, তিনিও কিন্তু এই অ্যাটমের অস্তিত্বের কথাই বলেছিলেন। তো আবার পরবর্তীকালে অর্থাৎ বিজ্ঞানের যদি যুগ ইতিহাস থেকে আস্তে আস্তে আমরা দেখতে থাকি, তারপরে আবার 1660 খ্রিস্টাব্দের দিকে আইজাক নিউটনও কিন্তু আইজাক নিউটন এবং রবার্ট বয়েল, তারা তৎকালীন দুজন যখন তারা যে গবেষণা করছিলেন, তারা কিন্তু অণুর অস্তিত্ব তারা স্বীকার করেছেন, অণুর যে কথা তারা বলেছেন, বোঝা গেছে। এইভাবে তার পরবর্তীকালে একেবারে 1808-এর দিকে, এরপরে মাঝখানে কিন্তু অনেক পিরিয়ড চলে গেছে, অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে সেই দিকে, অর্থাৎ সেইটা নিয়ে তেমন কোনো গবেষণামূলক কাজ হয়নি। তো একেবারে 1800 সালের দিকে বিজ্ঞানী কে না হচ্ছে ডাল্টন, তিনি তার বিখ্যাত পরমাণুবাদ এটা তিনি প্রচার করেন। পরমাণুবাদ এইটা সম্পর্কে আমাদের বইতে এবারে সূচনাটা রয়েছে। পরমাণুবাদ জিনিসটা কি, অর্থাৎ পদার্থের যে ক্ষুদ্রতম কণা হিসাবে যেটা তিনি বললেন পরমাণু, তার সম্পর্কিত কতগুলো তথ্য তিনি তুলে ধরলেন, সেটাই হচ্ছে পরমাণুবাদ। বোঝা গেছে? সেই তথ্যগুলো কি কি বললেন, যে 1 নম্বর পরমাণুবাদের মূল বিষয়গুলো কি ছিল না, পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে যাকে ভাঙা যায় না তাকে বললেন পরমাণু। পদার্থ মানে কি, সে মৌলিক, যৌগিক হোক কিংবা কঠিন তরল গ্যাসীয়, সে যে পদার্থ হোক না কেন, পদার্থের ক্ষুদ্রতম কণাকে তিনি কি বললেন, যে বললেন হচ্ছে পরমাণু, এবং যাকে ভাঙা যায় না। তাহলে পরমাণু এবং একে ভাঙা যায় না, এটা 1 নম্বর পয়েন্ট বললেন। তারপরে কি বললেন, ওই পরমাণুগুলো যদি একই পদার্থের পরমাণুগুলো হয়, একই পদার্থ মানে কি সোনার যদি পরমাণু নেওয়া হয়, সে একই পদার্থের পরমাণু, কিংবা যদি রূপো যদি নেওয়া হয়, রূপোর যে পরমাণুগুলো আছে সব পরমাণুগুলোই কিন্তু একই রকমেরই হবে। একই পদার্থের পরমাণুগুলো কি হবে, একই রকম হবে। বুঝতে পেরেছিস? তারপরে কি, যদি ভিন্ন ভিন্ন পদার্থ হয়, বইটা তোরা খেয়াল কর, লিখতে হবে না, বইতে তোদের রয়েছে 79 পৃষ্ঠায়, যে ভিন্ন ভিন্ন যদি মৌলিক পদার্থগুলো নেওয়া হয় বা ভিন্ন ভিন্ন পদার্থ নেওয়া হয়, তাদের পরমাণুগুলোর ধর্মও কিন্তু আলাদা আলাদা হবে। তারপরে কি 4 নম্বর একটা পয়েন্ট বললেন কি, যে যদি পরমাণুগুলো রাসায়নিক বিক্রিয়া করবে তো তখন তারা কিরকম ভাবে বিক্রিয়া করবে,
না তখন তারা হচ্ছে পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে বিক্রিয়া করবে। অর্থাৎ পরমাণুকে যেহেতু ভাঙা যায় না, তারা যখন কোনো রাসায়নিক বিক্রিয়া করবে তখন পূর্ণ সংখ্যক, হয় একটার সঙ্গে দুটো গিয়ে বিক্রিয়া করবে, কিংবা একটা সেটার দুটোর সঙ্গে এটার একটা পরমাণু বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করবে। তো এইগুলো হচ্ছে পরমাণুবাদের মূল বিষয়বস্তুগুলো ছিল। তো এইটার কিছু ত্রুটি, যখন সামান্য ত্রুটি দেখা গেল, তার পরবর্তীকালে 1811 খ্রিস্টাব্দে অ্যামেলিও অ্যাভোগাড্রো কিন্তু পরমাণুটাকে জুড়ে যে অণু তৈরি হয় তার কল্পনা তিনি দিলেন। 1811 খ্রিস্টাব্দের দিকে যে অ্যামেলিও অ্যাভোগাড্রো তিনি কিন্তু অণুর ধারণা দিলেন। তাহলে আগে কার ধারণা এসেছিল? পরমাণুর ধারণা। কিন্তু পরমাণুর ধারণা নিয়ে যখন বিজ্ঞানীরা যাচাই করছিলেন যে পরমাণুগুলো পরস্পর সরল অনুপাতে যুক্ত হয়ে বিক্রিয়া করে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছিল যে ভগ্নাংশ সংখ্যক পরমাণু হয়ে কিন্তু সেটা তৈরি হচ্ছে, এইরকম ধারণা দেখা যাচ্ছিল। তো তখন কিন্তু অ্যামেলিও অ্যাভোগাড্রো বললেন যে সমস্ত পদার্থের ক্ষুদ্রতম কণা কিন্তু অণু হতে পারে, পরমাণু হতে পারে না। তো তিনি যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে তিনি অণুর নাম দিয়েছিলেন। অর্থাৎ অণুর ধারণাটা পরে এসেছে। অর্থাৎ যখন এই অ্যাভোগাড্রোর প্রকল্পের যে কিছু সমস্যাগুলো দেখা দিচ্ছিল, তো তখনই কিন্তু অ্যামেলিও অ্যাভোগাড্রো সেটাকে অণুর ধারণা নিয়ে এসে তার সমাধান করেছে। তো এটা হচ্ছে পরমাণুর অস্তিত্ব সম্পর্কে একটা সংক্ষিপ্ত ইতিহাস। তো এখন আমরা জেনে গেছি যে পরমাণু কিন্তু আর ভাঙা যায় না, যে তথ্যটা বলেছিলেন ডাল্টন, এটা সঠিক কথা নয়। আমরা 7-এ তো জেনে গেছি যে পরমাণুর ভেতরে নিউক্লিয়াস থাকে, যেখানে কে থাকে, কোন কোন কণা থাকে, পজিটিভ কণা প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তো তাহলে অর্থাৎ ভাঙা গেছে, অর্থাৎ ভাঙা সম্ভব, যদি সেখান থেকে প্রোটনকেও বের করে নেওয়া সম্ভব, ইলেকট্রনকেও বের করে নেওয়া সম্ভব এবং নিউট্রনকে বের করে নেওয়া সম্ভব, অর্থাৎ পরমাণু ভাঙা যায়। এইটা কিন্তু প্রমাণিত হয়েছে, ভুল প্রমাণিত হয়েছে। তাহলে পরমাণু যে ভাঙা যায় না সেই ধারণাটা পরবর্তীকালে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কিন্তু প্রমাণিত হয়েছে। তো এই যে পরমাণুটা যে ভাঙা যায় এবং সেই যে কি কি কণা দিয়ে তৈরি, সেটা কিন্তু সহজে হয়নি। প্রায় 1800 সালে বলার পরে একেবারে 1897 সালের দিকে যখন পরীক্ষা করছিলেন বিজ্ঞানী জে টমসন, তিনি কিন্তু কয়েকটা ঘটনা লক্ষ্য করলেন এবং সেখানেই তিনি ইলেকট্রনের আবিষ্কার করবেন। বোঝা গেছে? তো এটা হচ্ছে পরমাণু আবিষ্কারের একটা সংক্ষিপ্ত ইতিহাস। তো এরপরে আমরা চলে আসছি যে ধারণাটা ছিল এতদিন পর্যন্ত পরমাণু ভাঙা যায় না, তো তার একটা ব্যতিক্রমী ঘটনা ঘটবে পরীক্ষার মাধ্যমে। সেটা হচ্ছে কি না, জে টমসন একটা পরীক্ষা করবে। জে টমসন বা থমসন, অনেক বইতে লেখা আছে, এখানে বইতে স্পেলিংটা কি লেখা আছে, থমসন। জে থমসন কি করবেন, একটা পরীক্ষা করবেন। সেই পরীক্ষায় কিন্তু তিনি একটা এমন ঘটনা ঘটবে, ইলেকট্রনের আবিষ্কার হবে। সেখানে ইলেকট্রনের আবিষ্কার হবে, অর্থাৎ তিনি যে পরীক্ষাটা করেছিলেন সেখানে যে আধানগ্রস্ত কণা পাওয়া যাচ্ছিল, একটা নির্দিষ্ট E/m এর অনুপাত একটা পাওয়া যাচ্ছিল। তো সেটা এখানে আমরা বলছি না। অর্থাৎ জে থমসন কত সালে, 1897 সালে যখন পরীক্ষাটা করছিলেন, সেখানে কিন্তু ইলেকট্রনের আবিষ্কার হবে। তখন কিন্তু তার নাম তিনি ইলেকট্রন দেননি। বোঝা গেছে? পরবর্তীকালে ওই ইলেকট্রন নামটা দেওয়া হয়েছে, দিয়েছেন অণুবিজ্ঞানী। ইলেকট্রন নাম দিয়েছেন আমেরিকার বিজ্ঞানী স্টোনি দিয়েছেন। তিনি আবিষ্কার করে পরীক্ষা করেছিলেন, ঠিক আছে, কিন্তু এই ইলেকট্রনের যে আবিষ্কার, ইলেকট্রন নামকরণটা কি করেছেন, নামকরণ করেছেন হচ্ছে স্টোনি। বইতে তোদের রয়েছে দেখবি, ইলেকট্রন নামকরণ করেছেন হচ্ছে স্টোনি, আমেরিকান বিজ্ঞানী স্টোনি, এটা স্টোনি করেছেন। তো এইটা তিনি তখন প্রমাণ বলে দিয়েছিলেন যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধানগ্রস্ত কণা একটা পরমাণু থেকে পাওয়া যাচ্ছে, অর্থাৎ পরমাণুর ভেতরে নেগেটিভ আধানগ্রস্ত কণা একটা আছে, এর প্রমাণ তিনি করেছিলেন। তার পরবর্তীকালে যে 1913 খ্রিস্টাব্দ কিংবা 1920 খ্রিস্টাব্দে এইরকমভাবে বিভিন্ন সময় পরীক্ষা হতে থাকে। 1913 সালের দিকে বিজ্ঞানী রাদারফোর্ড একটা পরীক্ষা করবে 1913 সালের দিকে। সেটা কি পরীক্ষাটা, এই পরীক্ষাটা আমরা ক্লাস 9-এ পড়বো, যে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। তিনি এই পরীক্ষাটা করে সেখানে কিন্তু তিনি, অর্থাৎ এটা কেন করবেন এই পরীক্ষাটা, কারণ যখনই জে থমসন বলে দিলেন যে পরমাণুর ভেতরে ইলেকট্রন নামক একটা কণা রয়েছে, যেটার আধান হচ্ছে কি না নেগেটিভ আধানগ্রস্ত কণা। তো ওই নেগেটিভ আধানগ্রস্ত কণাটা কোথায় রয়েছে পরমাণুর ভেতরে, কিংবা হচ্ছে কি যে ওই পরমাণুর ভেতরে পরমাণু যেহেতু নিস্তড়িত, তাহলে নিশ্চয়ই নেগেটিভ কণা আছে, মানে কি পজিটিভ কণাও আছে।
কারণ পজিটিভ আর নেগেটিভ মিলে হচ্ছে আধান শূন্য হবে। তো সেই জন্য সেই ইলেকট্রন কিংবা পজিটিভ কণা কোথায় রয়েছে সেটা জানার জন্য একটা পরীক্ষা তিনি করবেন, সেটা হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা বলে একটা পরীক্ষা রয়েছে। তো সেই পরীক্ষার দ্বারা তিনি প্রমাণ করবেন যে পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। তো সেই পরীক্ষাটার যে রেজাল্ট বা সিদ্ধান্তটা আমাদের এখানে বইতে দেওয়া রয়েছে, যেটাকে বলা হচ্ছে কিনা পরমাণু মডেল বলে দেওয়া আছে, রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল, সেই পরীক্ষাটার রেজাল্টটা হচ্ছে কি, সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো তখন তিনি কি কি দেবেন সেই মডেল অনুযায়ী, তিনি যেটা বলবেন সেটা কি, তিনি বলবেন কি না পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা, শুধু মাঝখানে একটা কেন্দ্রীভূত শক্তিশালী অঞ্চল আছে যেখানটায় কে থাকে না পজিটিভ আধানগ্রস্ত কণিকাগুলো থাকে। তখনও কিন্তু নিউট্রনের আবিষ্কার হয়নি। আর ইলেকট্রনগুলো কোথায় থাকে তিনি বললেন, ইলেকট্রনগুলো সেই নিউক্লিয়াস তিনি নাম দিলেন, এবং সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘোরাফেরা করে। বোঝা গেছে? এবং তাহলে কি হলো কি, রাদারফোর্ডের পরমাণু মডেলের মূল বিষয় দুটো দাঁড়ালো কি, একটা হচ্ছে নিউক্লিয়াস অঞ্চল যেটা হচ্ছে মাঝখানে রয়েছে, পরমাণুর মাঝখানে রয়েছে, অর্থাৎ তখন কিন্তু নিউট্রনের কথা তিনি বলেননি, বারবার বলছি। আর একটা অঞ্চল হচ্ছে ইলেকট্রন মহল অঞ্চল, তিনি নাম দিলেন ইলেকট্রন মহল অর্থাৎ যে জায়গাগুলো ইলেকট্রন ঘোরে। অর্থাৎ তিনি কি বললেন, বিভিন্ন পদার্থের পরমাণুতে ভিন্ন ভিন্ন সংখ্যক ইলেকট্রন থাকবে, যটা ইলেকট্রন থাকবে তটা প্রোটন থাকবে, তবে ইলেকট্রন আর প্রোটনের আধানও সমান এবং বিপরীত হওয়ার জন্য পরমাণুটা নিস্তড়িত হচ্ছে। তো তিনি এইভাবে তার মডেলটা দেবেন, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ভিন্ন ভিন্ন কক্ষপথে ঘোরে তিনি এটাই বললেন। এবং যতগুলো নিউক্লিয়াসের ভেতরে এই যে প্রোটন, তিনি কিন্তু যে পজিটিভ কণা তিনি নাম দেবেন প্রোটন বলে, প্রোটন তিনি নাম দেননি, অর্থাৎ পজিটিভ কণা বলেছিলেন, সেই কণাগুলোর সংখ্যা যত হবে বাইরে ঠিক তত সংখ্যক ইলেকট্রন থাকবে। তো এই পরীক্ষাটা করার পরে যখন নিউট্রনের আবিষ্কার হয়নি, কিন্তু অনেক ভুল ত্রুটি দেখা যাবে, অর্থাৎ কি কিছু কিছু ঘটনাকে ব্যাখ্যা করা সম্ভব হবে না। তো পরবর্তীকালে 1920 সালের দিকে 1932 সালের দিকে নিউট্রন কণার আবিষ্কার হবে। কি বলছি বোঝা গেল? আর 1920 সালের দিকে এই যে পজিটিভ আধানগ্রস্ত কণার নাম যে প্রোটন, সেটার নামকরণ করা হবে। 1920 সালের দিকে এই প্রোটনের নামকরণটা করবেন। তো এই যে নিউট্রনের আবিষ্কার অনেক পরে হলো, ইলেকট্রন আবিষ্কার হয়েছে 1897, প্রায় যদি ধরি 30 বা 35 বছর পরে নিউট্রনের আবিষ্কার হচ্ছে পরমাণুর ভেতরে, 35 বছর পরে একটা কণার আবিষ্কার হচ্ছে। বুঝতে পেরেছিস? তাহলে কারণ কি, নিউট্রনটা আমরা জেনেছি না ওটা একটা নিস্তড়িত কণা, যার আধান নেই, সে কিন্তু তাকে ডিটেক্ট করা মুশকিল, তাকে খুঁজে পাওয়া মুশকিল। যে আধান, যেমন ভাবে আমরা সমাজে যদি দেখি যে খারাপ লোক তাকে সহজে আমি চিনে যাবো, যে ভালো লোক তাকে সহজে জানে, আর যে হচ্ছে কি ধরনের লোক, ভালো না খারাপ, তাকে কিন্তু চেনা মুশকিল, নিউট্রাল প্রকৃতির লোক। তাহলে কি হবে কি, সেই ধরনের কণা হচ্ছে কিন্তু নিউট্রন, তাকে চেনা মুশকিল ব্যাপার। আমরা নিউট্রন সম্পর্কে সচেতন করাচ্ছি সমাজে, তোরা সেই সমস্ত লোকেদের সঙ্গে যারা নিউট্রাল বেস রয়েছে তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তারা কিন্তু যে কোনটা তাদের ধর্ম আমরা কিন্তু জানি না। তো সেই কারণের জন্যই আমরা বলছি নিউট্রন কণাকে কিন্তু আবিষ্কার করতে অনেক দেরি হয়েছে। তো এখানে এইরকম পরমাণু যখন আবিষ্কার হয়ে গেল, পরমাণুর ভেতরে ধরছি নিউক্লিয়াসের ভেতরে নিউট্রনের আবিষ্কারও হবে, যে নিউক্লিয়াসের ভেতর নিউট্রন থাকে। তো একটা কথা বলে নিচ্ছি যে নিউট্রনটা কেন এর দরকার পড়লো না, একটা নিউক্লিয়াসের ভেতরে অসংখ্য পজিটিভ, বা অসংখ্য বলছি অনেক পজিটিভ কণা এক জায়গায় থাকতে পারে না। আমরা জানি পজিটিভ কণা পরস্পরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে, পজিটিভ কণা পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে একটা ছোট জায়গায় শুধুমাত্র পজিটিভ কণা বসে থাকা সম্ভব নয়, তার মাঝে অন্য কোনো নিউট্রাল কণা আছে, না হলে তারা কিন্তু বসে থাকতে পারবে না। তো সেই ধারণা থেকে আমরা পরবর্তীকালে নিউট্রনের আবিষ্কারও হবে, যে নিউট্রন থাকার জন্য কি হচ্ছে, নিউট্রন ওদের মধ্যে মধ্যস্থতা করছে। কখনো ওই নিউট্রনটা প্রোটনে রূপান্তরিত হয়, প্রোটনটা আবার নিউট্রনে রূপান্তরিত হয়, অর্থাৎ পরস্পর ইন্টারচেঞ্জ করে। অর্থাৎ নিউক্লিয়াসের ভেতরে কোনটা প্রোটন কোনটা নিউট্রন এটা কিন্তু সঠিক করে বলে দেওয়া সম্ভব নয় যে এটা নিউট্রন এটা হচ্ছে প্রোটন। তো সেই জন্য কি করা হয়, এদেরকে নিউক্লিয়ন বলা হয়। একসঙ্গে নিউট্রন আর প্রোটনকে একসঙ্গে আমরা নিউক্লিয়ন বলে থাকি। এবং এই তারা পরস্পর যে ইন্টারচেঞ্জ করে নিজেদের মধ্যে, একটা কণা পাই মেশন কণা নামে একটা কণার আদান প্রদানের মধ্য দিয়ে, এবং তারা তীব্র আকর্ষণ তৈরি হয়। যেমন কোনো জায়গায় যদি আদান প্রদান কিছু হয়, তাহলে সেখানে একটা বন্ধনী তৈরি হয়। তোদের দেখবি যাদের ফ্যামিলির মধ্যে কোনো কিছু দেওয়া নেওয়া রয়েছে, তাদের সঙ্গে সম্পর্ক আছে, কিছু দিসনি তো তাদের সঙ্গে সম্পর্ক কেটে গেছে।
যত বেশি দিতে থাকবি সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকবে, খাওয়া দাওয়া দিতে থাকবে, পারলে তোদের বাড়িতে আসবি, আরও খেয়ে দিয়ে যাবে, তুই তাদের বাড়িতে খেতে যেতে পারবি, একটা সম্পর্ক ঘনীভূত হবে। তো সিমিলার ওয়েতে এখানে আমরা দেখবো যে নিউক্লিয়াসগুলোর মধ্যে একটা আলফা কণা পাই মেশন কণা ইন্টারচেঞ্জের মধ্যে দিয়ে কিন্তু একটা স্ট্রং বন্ধনী তৈরি হচ্ছে, এবং সেই যে বলটা এত শক্তিশালী বল, একে বলা হয় কি নিউক্লিয় বল বলে বলা হচ্ছে। এই নিউক্লিয় বল সবচেয়ে শক্তিশালী বল। যত বল আমরা জানি আজ পর্যন্ত মূল 4 প্রকারের বল রয়েছে প্রকৃতিতে। 1 নম্বর হচ্ছে কি মহাকর্ষ বল, যার জন্য মহাকাশে সব ঘোরাফেরা করছে। 2 নম্বর হচ্ছে কি স্থির তড়িৎ আকর্ষণ বল, এই যে ইলেকট্রন প্রোটন বা বিভিন্ন আধান কণাগুলো পরস্পর দিয়ে আকর্ষণ বিকর্ষণ বল। 3 নম্বর বল হচ্ছে নিউক্লিয় বল, নিউক্লিয়াসের মধ্যে সংগঠিত এই তীব্র একটা আলাদা ধরনের বল, অর্থাৎ প্রত্যেকটার বৈশিষ্ট্য আলাদার উপর ভিত্তি করে বলগুলোকে ভাগ করা হয়েছে। আর এক ধরনের বল কি, যেটা হচ্ছে উইক ফোর্স, দুর্বল প্রকৃতির বল, সেটা এক প্রকারের বল, তার সম্পর্কে আমরা জানবো। মোট হচ্ছে 4টা ফান্ডামেন্টাল ফোর্স রয়েছে। যদিও এই যে আমরা মহাকর্ষ বল বলছি, সমস্ত বেশিরভাগ বলগুলো মহাকর্ষ বলের আন্ডারে চলে আসছে। তো সেইখানে এই নিউক্লিয় বল, এই নিউক্লিয়াসের ভেতরে এরা সব আছে। এখন আমরা একটা পরমাণুকে কিভাবে সাংকেতিক আকারে প্রকাশ করব সেটা একটু জেনে নিচ্ছি। তো পরমাণু সম্পর্কে জেনে নিয়েছিস, পরমাণুর নিউক্লিয়াসের ভেতর কোন কোন কণা আছে জেনে নিয়েছিস, এবং বাইরে কোন কণা আছে জেনে নিয়েছিস। আর একটা জিনিস জেনে নিয়েছিস কি, রাদারফোর্ডের মডেল অনুযায়ী যটা প্রোটন থাকবে তটা নিউট্রন ইলেকট্রন থাকবে, কারণ প্লাস মাইনাস সংখ্যা সমান হলে তবেই হচ্ছে পরমাণুটা নিস্তড়িত হবে। তো আর কিছু কণা থাকবে, সেটাকে বলা হচ্ছে নিউট্রন বলা হয় নিউক্লিয়াসের ভেতর। এখন এই পরমাণু সম্পর্কিত কয়েকটা সংজ্ঞা তো তোরা সম্ভবত 7 ক্লাসে জেনেছিলি, যে পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে, অর্থাৎ পরমাণু সম্পর্কিত কতগুলো জিনিস তোরা যেগুলো জেনেছিলি সেগুলো আরেকবার রিপিট করে দিচ্ছি, যে পরমাণু সম্পর্কিত না পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে, পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে, কিংবা হচ্ছে কি ভর সংখ্যা কাকে বলে, এগুলো জেনেছিস। পরমাণু ক্রমাঙ্ক কাকে বলা হয় না, কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত যে প্রোটন সংখ্যাটাকে, কটা পজিটিভ কণা রয়েছে সেই প্রোটন সংখ্যাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে কি না তার পরমাণু ক্রমাঙ্ক। আর ভর সংখ্যা কাকে বলে না, কোনো পরমাণুর নিউক্লিয়াসে এই যে প্রোটন আর সংক্ষেপে পি বলে দিচ্ছি, আর প্রোটন আর নিউট্রনের যে যোগফলটাকে, এটাকে বলা হয় ভর সংখ্যা, একে এ দ্বারা প্রকাশ করা হয়। আর পরমাণু ক্রমাঙ্ককে জেড যে ক্যাপিটাল লেটার দ্বারা সিম্বলাইজ করা হয়। কি বলছি, বোঝা গেল? তো পরমাণুর এইগুলো হচ্ছে প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা। তো এখন এই পরমাণুর ভর সংখ্যা প্রোটন সংখ্যাকে আমরা সিম্বলিক্যালি অর্থাৎ সাংকেতিক আকারে কিভাবে প্রকাশ করি একটা উদাহরণ দিচ্ছি। তো বিভিন্ন পরমাণু যেগুলো বা বিভিন্ন মৌলের যে ক্ষুদ্রতম কণা তাকে পরমাণু বলছি, সেই পরমাণুর তোদের সংকেত পড়া হয়েছে ক্লাস 7-এ। যেমন হাইড্রোজেনের চিহ্ন কি H, হিলিয়ামের কি He, কার্বনের কি C। তো এইরকম মৌলগুলোর নাম যদি, তাহলে আমরা নাম না লিখে সংকেতে সাজিয়ে ধরো লিখছি, ধরো H কথাটা হচ্ছে পরমাণুকে, মানে হাইড্রোজেনের পরমাণুকে বোঝাচ্ছে। এখন এই যে প্রোটন সংখ্যাকে নিচের দিকে লেখা হয় 1, প্রোটন আছে হাইড্রোজেনের একটা, আর তার ভর সংখ্যা নিউট্রন কেউ নেই। এই উপরের দিকে যেটা লেখা হয় এটাকে বলা হয় ভর সংখ্যা। অর্থাৎ আমরা যদি কোনো একটা অজানা, দ্বারা আমি একসঙ্গে আলোচনা করছি, ধরো কোনো একটা পরমাণু যার পরমাণুকে মৌল যার পরমাণুকে X দ্বারা বোঝানো হচ্ছে, তো এই নিচের দিকে একটা, অর্থাৎ এই বাম দিকে নিচের দিকে একটা সংখ্যা লেখা হয়, তাকে বলা হয় কি, একে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। কি বলছি, বোঝা গেল? পরমাণু ক্রমাঙ্ক বলা হয়। আর উপরের দিকে মাথার দিকে একটা লেখা হয়, একে বলা হয় কি ভর সংখ্যা। তো এখন অনেক সময় এই দিকেও লেখা হতে পারে ভর সংখ্যাটা, বোঝা গেছে? তো এই প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা, তাহলে এই যে উপরে এই ভর সংখ্যা মানে কি নিউট্রন আর প্রোটনের যোগফল, আর পরমাণু ক্রমাঙ্ক মানে কি প্রোটন সংখ্যা। কি বলছি, বোঝা গেল? তাহলে কোনো একটা মৌলের এইরকম দুটো দেওয়া আছে, মানে কি এর নিউট্রন কটা, প্রোটন কটা, ইলেকট্রন কটা, তোরা বলতে পারবি? এর প্রোটন সংখ্যা কটা, একটা, আর নিউট্রন সংখ্যা কটা, 0। কারণ দেখ, এই ভর সংখ্যা হতে গেলে নিউট্রন আর প্রোটন যোগ করলে, প্রোটন তো তার 1, তাহলে নিশ্চয়ই তার সঙ্গে 0 যোগ হয়েছে, প্রোটন, নিউট্রন কিন্তু 0। আর ইলেকট্রন কত হবে, আমরা জানি যে যটা প্রোটন থাকবে তটা ইলেকট্রন থাকবে, তবেই তো পরমাণু নিস্তড়িত হবে, তাহলে 1 হবে। এইটাই হচ্ছে পরমাণুর আর ভর সংখ্যা, যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এই কত হবে 1 হবে ভর সংখ্যা এ, বুঝা গেছে? এইরকম ভাবে আমাদের বইতে কতগুলো পরমাণু দেওয়া রয়েছে। তাহলে এই হাইড্রোজেন হচ্ছে কিন্তু একটা ব্যতিক্রম পরমাণু, যার কিন্তু এই সাধারণ হাইড্রোজেন যার কোনো নিউট্রন নেই। এরকম আমরা আরো কয়েকটা হাইড্রোজেনের আইসোটোপ যখন পড়বো, আবার কয়েকটা হাইড্রোজেন আছে যে সমস্ত হাইড্রোজেনগুলোর কিন্তু একটা করে নিউট্রন বাড়তি পরপর আছে। যেমন হাইড্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক 1, আবার এইটা 2 লেখা আছে, আবার 1 লেখা আছে, এটা 3 লেখা আছে। এর দ্বারা আমরা কি বলতে পারছি, এর প্রোটন কিন্তু প্রত্যেক ক্ষেত্রে 1 থাকছে, প্রোটন প্রত্যেক ক্ষেত্রে 1 থাকছে, কিন্তু এই ক্ষেত্রে নিউট্রন 1 হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে নিউট্রন 2 হয়ে যাচ্ছে। অর্থাৎ নিউট্রন সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকছে, বাড়ার জন্য কিন্তু উপরে ভর সংখ্যাটা পরপর চেঞ্জ হয়ে যাচ্ছে, 1 ছিল, 2 হলো, 3 হলো। তাহলে এইগুলোকে কিন্তু পরস্পরের কি বলা হয়, আইসোটোপ বলা হয়।
তাহলে একই মৌলের বিভিন্ন পরমাণু যাদের কিনা নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য কি হচ্ছে, নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য তাদের ভর সংখ্যা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তো এদেরকে কি বলা হয় না আইসোটোপ বলা হয়। হাইড্রোজেনের এরকম 3টা আইসোটোপ রয়েছে, অর্থাৎ তাদের ভৌত ধর্মগুলো একটু আলাদা আলাদা হয়ে যাবে। রাসায়নিক ধর্ম কিন্তু মূল এক। রাসায়নিক ধর্ম অর্থাৎ নির্ণয় করে কিন্তু তার হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক। কোন মৌলে তার রাসায়নিক ধর্ম কে নিয়ন্ত্রণ করে না তার হচ্ছে প্রোটন সংখ্যা, কটা প্রোটন তার নিউক্লিয়াস রয়েছে সেই কিন্তু রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করবে। বুঝতে পেরেছিস? অর্থাৎ কোন পরমাণুটার কি ধরনের তীব্র গতিতে বিক্রিয়া করবে না মৃদুভাবে বিক্রিয়া করবে সেইটা নির্ণয় করে দেবে কে না প্রোটন সংখ্যা। তাহলে এই জন্য বলা আছে এদের সবার রাসায়নিক ধর্ম একই হবে কিন্তু ভৌত ধর্ম আলাদা। ভৌত ধর্ম মানে কোনগুলো, তার হয়তো গন্ধটা হয়তো বা আণবিক গুরুত্ব বা হচ্ছে ঘনত্ব বা এইগুলো গন্ধ বর্ণ এগুলো বা গলনাঙ্ক স্ফুটনাঙ্ক দ্রাব্যতা এইগুলোকে বলা হচ্ছে তার ভৌত ধর্ম। এইগুলো পৃথক পৃথক হবে। তো এইটা হচ্ছে আইসোটোপ, হাইড্রোজেনের আইসোটোপ। তো এরকম হাইড্রোজেনের যেরকম পরমাণুটার কথা বললাম, বইতে আমাদের আরো কতগুলো পরমাণুর ছবি আঁকা আছে, সেইটাকে আমরা ধরো কার্বন পরমাণু। কার্বন পরমাণুর এরকম 6 লেখা আছে এবং 12 লেখা আছে। তাহলে এটার আমরা প্রোটন সংখ্যা কত লিখতে পারবো, নিউট্রন সংখ্যা কত আর ইলেকট্রন সংখ্যা কত, কে কে পারবে? প্রোটন কটা রয়েছে 6, ইলেকট্রন কটা রয়েছে বা নিউট্রন কটা রয়েছে, নিউট্রন কত হবে এই 12 থেকে এটা বাদ দিতে হবে 6, অর্থাৎ 12 বিযুক্ত 6 সমান 6। আর ইলেকট্রন কটা, প্রোটন কটা, এইটা তাহলে 6 হবে। এইভাবে আমরা পেতে পারি। আবার তাহলে এই পরমাণুটার যদি আমরা ছবি আঁকতে শুরু করি কি রকম হবে, এর যে পরমাণুর ছবিটা রাদারফোর্ড মডেল অনুযায়ী, এখানে রাদারফোর্ড মডেলটার কিছু ত্রুটি বিচ্যুতিকে কিন্তু তার যে ছাত্র নিলস বোর তিনি কিন্তু সমস্যাগুলোর সমাধান করবেন। সেই জন্য রাদারফোর্ড বোর মডেলও বলা হয়। আমরা যে ছবিগুলো আঁকতে যাচ্ছি এটা রাদারফোর্ড বোর মডেল, অর্থাৎ দুজনের মিক্সচার নাম, অর্থাৎ তার যে মূল তথ্যের সঙ্গে কিছু কারেকশন করেছিলেন তার যে ছাত্র সেটাকে। সেই ছবিটা কিরকম হবে, তার নিউক্লিয়াস এটা মাঝে আঁকবো, যা নিউক্লিয়াসে কে কে থাকবে 6টা প্রোটন থাকবে, 6টা নিউট্রন থাকবে, আর বাইরের কক্ষপথে ইলেকট্রন থাকবে। এখন বাইরের কক্ষপথে ইলেকট্রন যে থাকবে যাকে ইলেকট্রন মহল বলেছি, প্রথম কক্ষপথে সবসময় কটা ইলেকট্রন থাকবে, 2টো ইলেকট্রন থাকবে। প্রথম কক্ষপথে সবসময় 2টো ইলেকট্রন থাকবে। তারপরের কক্ষপথে 8টা সর্বোচ্চ থাকতে পারে, কিন্তু যেহেতু 2টো চলে গেলে, 2টো প্রোটন ইলেকট্রন চলে গেলে আর কটা ইলেকট্রন থাকার কথা, আর 4টা আছে, তাহলে আর 4টা বাকি, তারপরের কক্ষপথে 4টা ইলেকট্রন থাকবে। তো এইভাবে হচ্ছে এটা হবে কার্বন পরমাণুর গঠন। বুঝতে পেরেছিস? এভাবে আমি যদি অন্য কোনো পরমাণু দিই তাহলে তার নিশ্চয়ই গঠন আঁকতে পারবি। এর এই যে কার্বন পরমাণুর বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, সর্ববহিষ্ঠতম কক্ষপথে কটা ইলেকট্রন আছে, 4টা। তাহলে এই কার্বন পরমাণুর যদি আমরা ইলেকট্রন বিন্যাস বলি, অর্থাৎ ইলেকট্রন বিন্যাস করলে হবে কমা কমা দিয়ে লিখতে হবে, প্রথম কক্ষে 2টো তারপরে কক্ষে 4টা, এইভাবে কমা কমা দিয়ে লেখা হয়। কি বলা হয় কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ কোন কক্ষপথে কটা করে ইলেকট্রন সেটা লিখেছি। তো এরকম আমি আরো একটা ধরো বলছি যে অক্সিজেন পরমাণু, বইতে তোদের যেগুলো রয়েছে সেইগুলোর ছবিটাই আমি আঁকছি। তো অক্সিজেন পরমাণুর ছবিটা যেভাবে দেওয়া আছে দেখে তোরা নিশ্চয়ই এগুলো সব লিখতে পারবি, বুঝতে পারবি। এইভাবে তোদের একটা ছক পূরণ করার কথা বলা আছে, যে বিভিন্ন পরমাণুর ছবি আঁকা রয়েছে, যেমন লিথিয়াম সোডিয়াম, Na সোডিয়াম, Mg তে ম্যাগনেসিয়াম আর Cl তে ক্লোরিন। তো এই যে ছকটাতে লিখে দেখ প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা আর মৌলের চিহ্ন, সেইটাকে এখানে লিখতে হবে। তো এই ছকটা তোরা পূরণ করবি, বুঝতে পেরেছিস। তার নিচে এই যে আইসোটোপ কথাটা যেটা আমরা এক্ষুনি পড়ালাম, তো এই আইসোটোপটা রয়েছে। আইসোটোপ কাকে বলে, যে সমস্ত পরমাণুর প্রোটন সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন দেখ সাধারণ হাইড্রোজেন H11 কি বলে, প্রোটিয়াম। তারপরে কি রয়েছে H21 বা এটাকে কি বলে, ডয়টোরিয়াম। পেয়েছিস? H31 এটা কি, ট্রিসিয়াম বা ট্রিটিরিয়াম। এইরকম আর কোন কোন মৌলের এরকম আইসোটোপ আছে, অক্সিজেনেরও আইসোটোপ আছে, কিংবা ক্লোরিনেরও আইসোটোপ আছে। অক্সিজেনের আইসোটোপ আবার 3টা, অক্সিজেনের 8-16-8-17, এটা অক্সিজেনের 2টো আইসোটোপ রয়েছে। ক্লোরিনেরও তার মূল পারমাণবিক ক্রমাঙ্ক 17, ক্লোরিন 17 রয়েছে, উপরে 35 রয়েছে, আবার ক্লোরিন 17 রয়েছে, 37 রয়েছে। এরকম পরমাণুগুলোর বিভিন্ন ভিন্ন আইসোটোপ রয়েছে। অনেক পরমাণু আছে তাদের এরকম আইসোটোপ রয়েছে। তো সেইটা আমরা এখানটায় তোরা নিজেরা এগুলা হোমওয়ার্ক হিসাবে এগুলোর প্রত্যেকটার প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এগুলো বের করতে পারবি। এরপর আর একটা জিনিস চলে আসছি যেটা কি পরমাণু সম্পর্কিত না, আইসোবার। তাহলে এটা আমরা জানলাম হচ্ছে আইসোটোপ, এগুলো ক্লাস 7-এও তোরা পড়েছিস। আর তাহলে আমরা আরেকটা জিনিস যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আইসোবার।
আইসোবার। আইসোবার কাকে বলে? তাহলে আইসোটোপ কাকে বলে আগে বললাম, একই মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের না নিউট্রন সংখ্যা আলাদা হওয়ার জন্য ভর সংখ্যা আলাদা হয়েছে তাদেরকে বলা হয়, কিন্তু প্রোটন সংখ্যা সবার একই ছিল। এবার আইসোবার কি না, এটা কিন্তু ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু যাদের ভর সংখ্যা আলাদা হয়ে যাবে, ভর সংখ্যা একই হয়ে যাবে, তাদেরকে বলা হবে আইসোবার। যেমন এক্সাম্পল হিসাবে তোদের বইতে এখানে আমরা এক্সাম্পল পাচ্ছি, তোরা সিম্পলি বলছি নাইট্রোজেন 14 আবার নাইট্রোজেন, এরকম এক্সাম্পলগুলো আমরা এখানে এক্সাম্পলগুলো এই মুহূর্তে দিচ্ছি না, নেই যেহেতু। কি বলছি, আইসোবার মানে কি, যাদের ভর সংখ্যা একই হয়ে যাবে, ভর সংখ্যা একই। ধরো একটা দুটো পরমাণু বলছি, এক্স একটা পরমাণু, ওয়াই একটা পরমাণু, এর ধরো আমরা সাপোজ বলছি কোনো একটা সংখ্যা এরও জেড, পরমাণু ক্রমাঙ্ক এরও জেড, এর ধরো Z1, তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক দুটো আলাদা আলাদা, কিন্তু ভর সংখ্যা এর বলছি এ, এরও বলছি ভর সংখ্যা এ, তাহলে এই দুটো পরস্পরের কিন্তু আইসোটোপ। তাহলে দুটো ভিন্ন ভিন্ন পরমাণু, এক্স একটা পরমাণু, ওয়াই একটা পরমাণু, কিন্তু তাদের পারমাণবিক ক্রমাঙ্ক সেই জন্য আলাদা আলাদা, Z1 আলাদা আলাদা, কিন্তু ভর সংখ্যাগুলো একই। তাহলে এইগুলোকে বলা হচ্ছে পরস্পরের আইসোবার। পরীক্ষায় যখন তোদের দেখবি অনেকগুলো পরমাণুর একটু ছবি দেওয়া থাকবে, ছবি মানে কি সাংকেতিক আকারে তাদের যে নিউট্রন সংখ্যা, যেমন এই যে কার্বন বললাম 12, 6, তাহলে এরকম ভাবে অনেক অনেক পরমাণুগুলোকে লেখা থাকবে, বলবে যে এদের মধ্যে থেকে আইসোবার গুলোকে খুঁজে লেখো, তো নিশ্চয়ই পারবি। তো এইভাবে আইসোবার আইসোটোপ গুলোকে খুঁজে লিখতে দেওয়া থাকতে পারবে। তো এখন চলে আসছি এই যে পরমাণুর কথাটা বারবার আমরা এক্ষুনি রাদারফোর্ডের মডেল থেকে জানলাম, এই পরমাণুটা বা কত ছোট কিংবা নিউক্লিয়াসটা বা কত ছোট সেটা আমরা একটু বইতে তোদের দেওয়া হচ্ছে, আমরা জানার চেষ্টা করবো, বা বাস্তবের সঙ্গে তার কি রকমের দূরত্ব বা বড় ছোট আমরা নির্ণয় করবো। যে পরমাণু বলছি, তার পরমাণু নিউক্লিয়াস বলছি এবং বাইরের ইলেকট্রন। তাহলে পরমাণু মানেই যে আমি একটু গোল এঁকে দিচ্ছি, এই যে লাস্ট কক্ষপথের যটা ইলেকট্রন থাকবে সেইটাকে কিন্তু বাইরের দিকে আঁকা হয়েছে, ভেতরের দিকে গুলো আর আঁকা হয়নি। ধরো আমি বললাম যে ক্লোরিন পরমাণু, যার হচ্ছে 17 আর হচ্ছে 35, তাহলে এর যদি আমি ছবিটা আঁকি, তাহলে ক্লোরিনের মাঝখানে প্রোটন থাকবে কত, 17টা, নিউট্রন থাকবে কটা, 35 থেকে 17 বাদ দিলে যত হবে 18টা থাকবে নিউট্রন, তাই তো। আর তাহলে 17টা ইলেকট্রন থাকবে, 17টা প্রোটন মানে 17টা ইলেকট্রন থাকবে। 17টা ইলেকট্রনের মধ্যে প্রথমে কটা ইলেকট্রন থাকবে, প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকবে, তারপরেরটা সর্বোচ্চ কটা থাকতে পারে, 8টা ইলেকট্রন থাকতে পারে, বোঝা গেছে। তারপরে তাহলে বাকি থাকছে কটা, 8 কি 10 হয়ে গেল, আর 7টা বাকি আছে, তাহলে তারপরের কক্ষে কটা থাকবে, 7টা ইলেকট্রন পড়ে থাকবে। তো এই যে রাদারফোর্ডের মডেলে কিন্তু পরিষ্কার সেখানে বলা আছে যে কোন কক্ষে কটা ইলেকট্রন থাকবে, তার একটা তিনি সূত্র তিনি দিয়েছিলেন, তাকে কি বলা হচ্ছে না 2n² সূত্র। 2n² সূত্র মানে কি, এই n এর মানে কি কক্ষপথ সংখ্যা, কক্ষপথ সংখ্যা, n এর জায়গায় যদি 1 বসাই, n সমান যদি 1 বসে, অর্থাৎ 1 নম্বর কক্ষপথে কটা থাকবে না 2 গুণিতক 1 স্কয়ার মানে কি 2টো থাকবে। n সমান যদি 2 বসে, অর্থাৎ 2 নম্বর কক্ষপথে কটি থাকবে, এই যে 2 গুণিতক n এর জায়গায় 2 বসালে 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার 4, 4 দুনে 8। 3 নম্বর কক্ষপথে কটি ইলেকট্রন থাকবে, n সমান যদি 3 বসাই, তাহলে কি থাকবে, ইলেকট্রন হবে 2 গুণিতক 3 স্কয়ার মানে কত হবে, 3 3 9, 9 দুনে 18, 18। 3 নম্বর কক্ষপথে এইভাবে হবে 18টি। তো সর্বোচ্চ কখনো আবার লাস্ট কক্ষপথে কখনো 8-এর বেশি থাকবে না, এটা খেয়াল রাখিস। তো এইরকম ভাবে তো 7টা ইলেকট্রন থাকছে। তো এইভাবে আমরা যে বলে দিচ্ছি, যখন কোনো পরমাণুর ছবি আঁকছি মানে শুধু ধরো একটা নিউক্লিয়াস আঁকছি আর একটা এরকম এঁকে দিচ্ছি, মানে কি এই কক্ষপথটা মানে কি সর্বোচ্চ বাইরের কক্ষপথটাই আমরা এঁকেছি, কি বলছি বোঝা গেল। তাহলে সেই কক্ষপথটা, তাহলে এই পরমাণুর, তাহলে এইটাকে বলা হবে পরমাণুর ব্যাসার্ধ, মোট পরমাণুটার ব্যাসার্ধ, তা নিউক্লিয়াস থেকে কতটা দূরত্ব এটাকে বলা হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ। আর এই যে ছোট্ট নিউক্লিয়াসটা, এটারও একটা ব্যাসার্ধ আছে, এই যে ছোট নিউক্লিয়াসটাকে যদি একটু বড় করে আঁকি, তাহলে এরও একটা ব্যাসার্ধ আছে। তো এই ব্যাসার্ধের সঙ্গে পরমাণু ব্যাসার্ধের সম্পর্কটা কি, কত বড় কে কার থেকে, সেটাকে বলা হচ্ছে পরমাণুটা কত বড়। যদি আমরা সাপোজ ধরে নিই একটা আমাদের মার্বেল গুটি রয়েছে, যেগুলো নিয়ে তোরা খেলাধুলা করিস, সেই ছোট্ট মার্বেল গুটিটাকে যদি আমরা নিউক্লিয়াস বলি, তাহলে কি হবে না 1 কিলোমিটার যদি একটা ব্যাস নিয়ে যদি আমরা একটা যদি বৃত্ত আঁকি, সেই যে বৃত্তটা কিন্তু হবে পদার্থের পরমাণুর যে ব্যাস, কি বলছি বোঝা গেল। তাহলে বাস্তবের সঙ্গে তুলনা দেখ, মাঝে কত ফাঁকা, সব কিচ্ছু নেই। তাহলে নিউক্লিয়াসটা যদি আমরা একটা মার্বেল গুটির মতো ভাবি, এবং প্রায় 1 কিলোমিটার ব্যাস বিশিষ্ট কিন্তু হবে নিউক্লিয়াসটা, পরমাণুর ব্যাসটা। তাহলে মার্বেল গুটিটার ব্যাসার্ধ কত ছোট, আর তার তুলনায় যে 1 কিলোমিটার ব্যাস কত বড়, তাহলে একটা পরমাণুর নিউক্লিয়াসের তুলনায় একটা পরমাণুর যে ব্যাস কিন্তু প্রায় 1000 গুণ অনেক বড়, বোঝা গেছে। তো এইখানে আমরা
একটু এরপরে আসছি পরমাণু এই ব্যাসের তুলনার সঙ্গে আবার যদি বলি পরমাণুর ভরের তুলনা। আমরা যদি 1 গ্রাম, একটা তোদের একটা সামান্য একটা তথ্য দেওয়া আছে বইতে, দেখবি যদি 1 মিলিগ্রাম সোনা নিয়ে থাকিস না, সোনা, তোরা সোনার জিনিস পড়েছিস, ছেলেরা হোক মেয়েরা হোক, সেই সোনার যদি 1 মিলিগ্রাম সোনা নিয়ে থাকিস, ধরো যে গলার চেনটা পড়েছিস 10 মিলিগ্রাম, তাহলে 1 মিলিগ্রাম সোনা যদি নেওয়া হয়, সেই 1 মিলিগ্রাম সোনার মধ্যে কটা সোনার পরমাণু আছে জানিস? 50 গুণিতক 10 3 গুণিতক 10 টু দি পাওয়ার 18, সরি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 18 সংখ্যক, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 18টি। তাহলে সেই 1 মিলিগ্রাম সোনার মধ্যে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 18 সংখ্যক সোনার পরমাণু আছে। তাহলে পরমাণুগুলোর ভরও কত ক্ষুদ্র ভাব, বোঝা গেছে? তাহলে এইটা হচ্ছে পরমাণু সম্পর্কিত। অর্থাৎ পরমাণুকে আমরা তো খালি চোখে দেখতেই পাবো না, তো আমরা বড় বড় উন্নত ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যেও দেখা যাবে না। আমরা জীবন বিজ্ঞানে তোরা পড়ছিস, কোষ দেখা যাওয়ার জন্য লিওয়েন হক সেই বা ইলেকট্রন অণুবীক্ষণ মাইক্রোস্কোপ পরপর আবিষ্কার করেছেন, কিন্তু ওই রকম কোনো মাইক্রোস্কোপের সাহায্যেও কিন্তু আমরা পরমাণুকে দেখতে পাবো না, পরমাণু এতটাই ক্ষুদ্র। তো পরমাণুকে দেখতে পাবো না, তো পরমাণুকে আমরা তার যে কার্যকারিতা দেখে কিন্তু আমরা পরমাণুর অস্তিত্ব আমরা জানতে পারবো। তো আজকে আমরা এই পরমাণুর চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা একটু আলোচনা করলাম। তোদের বইতে 81 পৃষ্ঠায় যে হোমওয়ার্কগুলো দেওয়া রয়েছে সেখান থেকে তোরা এই হোমওয়ার্ক করতে পারিস, কিংবা আমরা কয়েকটা যদি জাস্ট তোদের করার জন্য আমরা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেটা তোরা করবি। যেগুলো কি ধরো আমি বলে দিচ্ছি, ইউরেনিয়াম 23592, এটা ইউ মানে ইউরেনিয়াম, এর আমরা প্রোটন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত, ভর সংখ্যা কত, এগুলো সব বের করার জন্য আমরা বলছি। কি বলছি বোঝা গেল? এটা তোদের করতে পারবি। এরকম আমরা আচ্ছা আর একটা দিচ্ছি, ধরো সব ছোট দিচ্ছি, সোডিয়াম 1123, এইটারও ঠিক একই রকম প্রোটন, ইলেকট্রন, এইগুলো সব বের করার কথা বলছি, বোঝা গেল? এগুলো কত কত করে তোরা বের করছি। তাহলে এটা হচ্ছে পরমাণুর যে গঠনের প্রথম পার্টটা, অর্থাৎ পরমাণুর আবিষ্কারের একটা ইতিহাস, পরমাণুর নিয়ে একটা রাদারফোর্ডের পরমাণু মডেল, তারপরে যে পরমাণুকে ভাঙা যায় সেটা নিয়ে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের পরপর ক্রমান্বয়ে আবিষ্কার, এটা কিন্তু পর্যন্ত আমরা পড়লাম। তো এর পরের ক্লাসে আমরা এর পরের অংশটা পড়বো।